প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র, একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট নিয়ে আলোচনা করতে চলেছি। যে ইউনিটটা তোমরা দেখতেই পাচ্ছ, যে ভারতের বিদেশ নীতি বা ইন্ডিয়াস ফরেন পলিসি নিয়ে আমরা আলোচনা করব। ভারতের বিদেশ নীতি সম্পর্কে বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনার পূর্বে আমাদের যে জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে ভারতের বিদেশ নীতি কী। দেখো, প্রথমে আমরা আমাদের যে দিকটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, বা আরও ভালো করে বলতে গেলে প্রত্যেকটা জাতির বা প্রত্যেকটা নেশনের একটা জাতীয় স্বার্থ থাকে বা ন্যাশনাল ইন্টারেস্ট থাকে। সেই ন্যাশনাল ইন্টারেস্টটাকে বাস্তবায়িত করতে গেলে, সেই ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রতিফলিত করতে গেলে, বাস্তব রূপ দিতে গেলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে অবতীর্ণ হতে হয়। এখন এই জাতীয় স্বার্থটাকে পূরণ করার জন্য যখন একটা রাষ্ট্র আন্তর্জাতিক প্রেক্ষাপটে অবতীর্ণ হচ্ছে, তখন সেই রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থটাকে পূরণ করার জন্য সে 100% চেষ্টা করে, সেই রাষ্ট্রগুলো বা প্রত্যেকটা রাষ্ট্র। কোনো রাষ্ট্র এমন কোনো বৈদেশিক সম্পর্ক তৈরি করে না যাতে করে তার জাতীয় স্বার্থটা ক্ষুণ্ণ হয়। তেমনি সে এমন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে, যে রাষ্ট্রের সাথে সুসম্পর্ক তৈরি করলে, বন্ধুত্বের সম্পর্ক তৈরি করলে তার জাতীয় স্বার্থ পূর্ণ হবে, বাস্তবায়িত হবে। তার মানে এটাই নয় যে সব সময় একটা রাষ্ট্র জাতীয় স্বার্থ পূরণের জন্য সফল হবে বা তার জাতীয় স্বার্থ সে সঠিকভাবে পূরণ করতে পারবে। এরকমও হয় পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে, যে একটা দেশের জাতীয় স্বার্থের সাথে অন্য দেশের জাতীয় স্বার্থের একটা কন্ট্রাডিকশন বা একটা বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি রয়েছে। এখানে আমরা খুব সহজ একটা উদাহরণ দিয়ে জানতে পারি, বা আমরা বলতে পারি উদাহরণের কথা, যে ভারত পাকিস্তান সম্পর্ক। স্বাধীনতার পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আমরা জানি একটা বিশাল বৈরিতার সম্পর্ক রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, এবং ভারতের যে বিদেশ নীতি তার সঙ্গে পাকিস্তানের বিদেশ নীতির সঙ্গে, বা পাকিস্তানের বিদেশ নীতির সাথে ভারতের বিদেশ নীতির ব্যাপক পার্থক্য রয়েছে। বিশেষ করে কাশ্মীর ইস্যুকে নিয়ে, কাশ্মীরের ঘটনাকে নিয়ে এই দুই দেশের মধ্যে একটা বিশাল বড় মতদ্বন্দ্ব বা মতবিরোধ রয়েছে, যেটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বারবার উঠে আসে। এখানে একটু পরিষ্কার করে বলা প্রয়োজন যে 1948 সালে যখন পাকিস্তানের হানাদার, পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের ওপর হঠাৎ আক্রমণ করে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই আক্রমণটাকে রদ করার চেষ্টা করেছিলেন। কিভাবে? তার আগে আর একটা কথা বলা প্রয়োজন, যে নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, অস্ত্রের শক্তিতে বা যুদ্ধ নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি আন্তর্জাতিক শান্তি, সৌভ্রাতৃত্ববোধ, যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন ইউনাইটেড নেশনস, এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর উপর নেহেরুর ভীষণ আস্থা ছিল। তিনি অস্ত্রের নীতিতে বিশ্বাসী ছিলেন না। তাই যখন পাকিস্তান কাশ্মীরের উপর আক্রমণ করল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইউনাইটেড নেশনসের শরণাপন্ন হলেন, এবং ইউনাইটেড নেশনস একটা সিজ ফায়ার ঘোষণা করে দিলেন বা যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন। তার ফলে কি হলো? যুদ্ধবিরতি হলো ঠিকই, কিন্তু তার ফলে যেটা হলো যে তার আগেই পাকিস্তান
কাশ্মীরের কিছুটা অংশ দখল করে নিয়েছিল, যেটা ভারত আর ফেরত পেল না। অর্থাৎ যেটাকে আমরা বলি পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেল। এটা কিন্তু ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে একটা বড় ব্যর্থতা, বা নেহেরুর বিদেশ নীতির ক্ষেত্রে একটা বড় ব্যর্থতা হিসেবে দেখা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিসও আমাদের দেখতে হবে, যে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার হচ্ছেন জওহরলাল নেহেরু। কারণ যখন ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় বিশ্ব রাজনীতিতে একটা খুব বড় ইভেন্ট চলছিল, খুব বড় একটা পটভূমি চলছিল, সেটা আমরা জানি যে ঠান্ডা যুদ্ধ। সেই সময়ে দাঁড়িয়ে সদ্য স্বাধীন ভারতবর্ষ বা ভারতবর্ষের মতো অন্যান্য যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো, তারা কিন্তু আবার কোনো ব্লকে বা কোনো দলে যোগ দিতে চায়নি, আবার কোনো পরাধীনতার ফাঁদে, কোনো ঔপনিবেশিক ফাঁদে পা দিতে চায়নি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো, আফ্রিকার রাষ্ট্রগুলো, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত সেই রাষ্ট্রগুলো কোনো ব্লকেই যোগ দিতে চায়নি। একটা ব্লক ছিল ইউএসএ নেতৃত্বে, আর একটা ব্লক ছিল ইউএসএসআর এর নেতৃত্বে। সেই দুটো ব্লকের কোনো ব্লকেই তারা যোগ দিতে চায়নি। তারা একটা নিরপেক্ষ ব্লক তৈরি করেছিল, একটা যেটাকে বলা হচ্ছে ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, সেই আন্দোলনের হাত ধরেই আমাদের বিদেশ নীতির রূপরেখা তৈরি হয়েছে। এ বিষয়ে আরও পরে বিস্তারিত আমরা আলোচনা করব। এবারে আমরা ভারতের যে বিদেশ নীতি, একটা বিশাল বড় প্রেক্ষাপট, একটা বিশাল বড় জায়গা, সেটাকে আমরা কতগুলো পার্টে ভাগ করে আলোচনা করব। পার্ট 1, 2, 3 তিনটে পার্টে ভাগ করে দেখব। পার্ট 1-এ আমরা দেখব যে ভারতের বিদেশ নীতির উদ্ভব কিভাবে হচ্ছে এবং ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলো। পার্ট 2-এ আমরা দেখব ভারতের বিদেশ নীতির নির্ধারক সমূহ, এবং পার্ট 3-তে দেখব ভারতের বিদেশ নীতির বিবর্তন। অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর সময়কাল থেকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সময়কাল পর্যন্ত ভারতের বিদেশ নীতিটাকে কিভাবে বিবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী বদলানোর সাথে সাথে যে নীতিগত আদর্শগুলো বদলে যায়, সেই প্রেক্ষাপটে কিভাবে ভারতের বিদেশ নীতি ক্রমশ বিবর্তিত হচ্ছে, সেইগুলো আমরা আলোচনা করব এক একটা এই শেষ পার্টে। তাহলে আমরা শুরু করি প্রথম পার্ট, সেটা হচ্ছে ভারতের বিদেশ নীতির উদ্ভব এবং মূল বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখব ভারতের বিদেশ নীতির উদ্ভব, এবং তারপরে দেখব ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলো। তাহলে ভারতের বিদেশ নীতির উদ্ভবকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে ভারতের সুদীর্ঘ ইতিহাস এবং সভ্যতা সংস্কৃতির প্রভাব। দেখো, যে কোনো রাষ্ট্রের বিদেশ নীতি তৈরি করার পিছনে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা দর্শনের ভূমিকা পালন করে, সেটা হচ্ছে সেই রাষ্ট্রের ঐতিহ্য এবং সেই রাষ্ট্রের সংস্কৃতির প্রভাব। একইভাবে ভারতের বিদেশ নীতি তৈরি করার ক্ষেত্রেও একটা ভারতবর্ষের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের ভারতবর্ষের প্রতিষ্ঠা হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। এই দিক থেকে ভারতের বিদেশ নীতি তৈরি করার সূত্রপাত শুরু হচ্ছে 1940 সালের মাঝামাঝি সময় থেকে, যখন ভারতবর্ষে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে সরকার স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের নীতি কিভাবে তৈরি হবে তার রূপরেখা তৈরি করা শুরু করেছিল সেই অন্তর্বর্তীকালীন সরকার।
কিন্তু নতুন ভারতীয় রাষ্ট্রের বিকাশের যে নীতি 1946-47 সালে তৈরি হলেও সুদীর্ঘ আমাদের যে প্রাচীন ইতিহাস রয়েছে, আমাদের যে সভ্যতা সংস্কৃতি রয়েছে, তার প্রভাব ভারতীয় বিদেশ নীতির ওপর নির্দিষ্টভাবে পড়েছে। কি সেই আমাদের প্রাচীন ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি? সেগুলো হচ্ছে গৌতম বুদ্ধের শান্তির বাণী, সম্রাট অশোকের অহিংস নীতি, শ্রীচৈতন্যের, কবিরের, গুরু নানকের এদের যে ভ্রাতৃত্ববোধের আদর্শ, সহমর্মিতার আদর্শ, সেই সব কিছু স্বাধীন ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে একটা প্রভাব রয়েছে। এর সঙ্গে সঙ্গে অহিংসা এবং শান্তির আদর্শ, এই যে আদর্শগুলো আমাদের শিখিয়েছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। ভারতের এই বিদেশ নীতি তৈরির ক্ষেত্রে প্রধান রূপকার যারা ছিলেন এই জওহরলাল নেহেরু, তারা ভারতের শান্তি এবং অহিংসার পথ তৈরির ক্ষেত্রে, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এই শান্তি এবং অহিংসার পথ তৈরির ক্ষেত্রে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং বিশ্বকেও উদ্বুদ্ধ করার আশা রেখেছিলেন এবং একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের বাতাবরণ তৈরি করার আদর্শ নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ স্বাধীন ভারতের বিদেশ নীতি তৈরির ক্ষেত্রে এই আদর্শগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তারপরে ঠান্ডা যুদ্ধ শুরু হচ্ছে, ঠিক সেই সময় ভারতবর্ষ স্বাধীন হচ্ছে। তার একটা অভিজ্ঞতা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে ব্যাপকভাবে পড়েছিল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর পরিস্থিতি, হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের বীভৎস ফলাফল যুদ্ধমুক্ত বিশ্ব পরিবেশ তৈরির ক্ষেত্রে ভারতীয় রাষ্ট্রনাগরিকদের বা রাষ্ট্রনায়ক যারা ছিলেন সেই সময়, তাদের উৎসাহিত করেছিল একটা যুদ্ধমুক্ত পরিবেশ তৈরি করতে। তাই তৎকালীন রাষ্ট্রনায়করা অহিংসা ও শান্তির পথ খুঁজেছিলেন, যে পথ ধরে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা বিদেশ নীতি তৈরি করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন সাধন হয়েছিল। সেই সময় দুটো বৃহৎ শক্তি উত্থান হয়েছিল আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। সেই দুটো বৃহৎ শক্তি নিজেকে জোট বৃদ্ধি করেছিল, দুটো ব্লক তৈরি হয়েছিল এবং তারা সবসময় চেষ্টা করত নিজেদের শক্তিশালী করার, এবং জোট রাজনীতির এই যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ, একটা যুদ্ধের একটা পরিবেশ সবসময় তৈরি হয়েছিল। নেহেরু সেই যুদ্ধের পরিবেশের মধ্যে নিজেদের আবদ্ধ করতে চাননি। তাই নেহেরু শুরু করেছিলেন নির্জোট আন্দোলন, যেটা একটু আগেই বললাম, বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় ন্যাম, NAM, ন্যাম। এই আন্দোলনের প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে জোট রাজনীতিকে বর্জন করা। এই নির্জোট আন্দোলন বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব যে একটা তত্ত্বগত দিক নিয়ে একটু আলোচনা করব, যে এই যে ভারতের বিদেশ নীতি, সেই বিদেশ নীতির দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে
পলিসি সাইড বা বাংলায় বললে নীতিসমূহের দিক, এবং আর একটা দিক হচ্ছে অ্যাপ্লিকেশন সাইড বা প্রয়োগগত দিক। বিভিন্ন নীতিগুলোকে যদি এক জায়গায় করা হয় বিদেশ নীতির ক্ষেত্রে, সেই নীতিগুলোকে এক জায়গায় করলে তার একটা তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়। অর্থাৎ বিদেশ নীতির এই যে তাত্ত্বিক দিকগুলো, নীতিগুলো বা এই তাত্ত্বিক দিকগুলো, সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ স্থায়ী, পরিবর্তনশীল নয়। এখানে এই যে পলিসি সাইড, এই জায়গাটায় স্থান পাবে রাষ্ট্রের ঐতিহ্য, একটা রাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস, সামাজিক রাজনৈতিক আদর্শ, রাষ্ট্রনায়কদের চিন্তাধারা, এই সব কিছুকে নিয়ে এই নীতিগত দিকটা বা তাত্ত্বিক ভিত্তিটা তৈরি হয়, এই পলিসি সাইডটা তৈরি হয়। আর এই পলিসি সাইড, এই যে নীতিগত দিক, এই নীতিগত দিকটাকে নিয়েই তৈরি হয় আন্তর্জাতিক ক্ষেত্রে প্রয়োগগত দিক বা অ্যাপ্লিকেশন সাইড। অর্থাৎ বিদেশ নীতির যে প্রয়োগগত দিক বা ব্যবহারিক দিক, সেটা পরিবর্তনশীল, কিন্তু পলিসি সাইড যেটা তাত্ত্বিক দিক, সেটা কিন্তু অপরিবর্তনীয়। আর অ্যাপ্লিকেশন সাইডটা হচ্ছে পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? তার কারণ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনের সঙ্গে তাকে তাল মিলিয়ে চলতে হয়। বিদেশ নীতির ব্যবহারিক দিক তার তাত্ত্বিক ভিত্তির সঙ্গে সবসময় একরকম কিন্তু নাও হতে পারে। এখানে একটা উদাহরণ দিলে বিষয়টা অনেক বেশি পরিষ্কার হবে। যেমন ভারতের বিদেশ নীতির একটা তাত্ত্বিক ভিত্তি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতি বিশ্বাস, কিন্তু যখন ঠান্ডা লড়াই চলছে সেই সময় ভারতের বিদেশ নীতি ব্যবহারিক দিক থেকে সত্যি সত্যিই জোট নিরপেক্ষ ছিল কি না, এটা নিয়ে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করেন। কারণ সেই সময় কিছু কিছু ক্ষেত্রে ভারত কিন্তু সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা হয়ে পড়েছিল সেই সময়কালে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির ক্ষেত্রে যে তাত্ত্বিক দিক, সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। কিন্তু বর্তমানে যদি দেখি আমরা, প্রায় অনেক আন্তর্জাতিক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দেখা যায়। যেমন আফগানিস্তানে বা ইরাকে মার্কিন অভিযান হয়েছিল, যেটা তাত্ত্বিক দিক থেকে কিন্তু বিপরীত। অর্থাৎ বিদেশ নীতির যে তাত্ত্বিক দিক, সেটা হচ্ছে আদর্শগত ক্ষেত্র বা আইডিয়ালিস্টিক প্ল্যান, এবং প্রয়োগগত বা যে ব্যবহারগত দিক, সেটা হচ্ছে তার বাস্তব ক্ষেত্র বা রিয়েলিস্টিক প্ল্যান। এই হচ্ছে ভারতের বিদেশ নীতির উদ্ভবের প্রেক্ষাপট। এবারে আমরা দেখব ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি কী কী। মূলত 7টা ভাগে ভাগ করে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা বিদেশ নীতিকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে ব্যাখ্যা করব। প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও মৈত্রীর প্রতি বিশ্বাস। ভারতের বিদেশ নীতির রূপকার জওহরলাল নেহেরু, তিনি বিশ্বাস করতেন যে পারমাণবিক অস্ত্রের যুগে যুদ্ধ করার কোনো অর্থ হয় না। কারণ অতীতের যুদ্ধ আর পারমাণবিক অস্ত্রের মধ্যে, অস্ত্র নিয়ে যুদ্ধের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। পারমাণবিক যুদ্ধের যে পরিণাম, সেটা খুবই ভয়ঙ্কর। এই যুদ্ধ সারা পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। সুতরাং পারমাণবিক অস্ত্রের এই সময়কালে যুদ্ধকে বন্ধ রেখে, যুদ্ধকে বর্জন করে প্রতিটি রাষ্ট্রের উচিত শান্তির পথ অনুসরণ করা, এবং ভারত সেই শান্তির নীতিকে তার বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য রূপে গণ্য করে।
দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা আমরা দেখব যে অহিংসার প্রতি আদর্শ। সম্রাট অশোক এবং মহাত্মা গান্ধীর যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে ভারতের বিদেশ নীতিতে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অহিংসার নীতিও গ্রহণ করা হয়েছে। সম্রাট অশোকের যে যুদ্ধকে বর্জন করে অহিংসার পথ গ্রহণ করার আদর্শ, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, নিষ্ক্রিয় প্রতিরোধের আদর্শ, এই সবগুলোর মধ্যে নিহিত রয়েছে অহিংসার আহ্বান, যে আহ্বান ভারতের বিদেশ নীতি তৈরি করার ক্ষেত্রে উৎসাহ দিয়েছিল। এখানে বলা হয় যে যুদ্ধ আরও হিংসার জন্ম দেয় এবং যুদ্ধের ক্ষেত্র তৈরি করে। পৃথিবীর বুকে সেই সময় ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সেই সময় পৃথিবীর বুকে দুটি বিশ্বযুদ্ধ অলরেডি ঘটে গিয়েছিল এবং সেই বিশ্বযুদ্ধের যে হিংসার পরিণাম, ভয়ঙ্কর পরিণাম, তা সমগ্র বিশ্ব চাক্ষুষ করেছিল সেই সময়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পৃথিবীতে হিংসাকে বর্জন করে অহিংসার পথ অনুসরণ করা প্রয়োজন বলে ভারতের বিদেশ নীতির প্রণয়নকারীরা মনে করেছিলেন। 3 নম্বরে আমরা দেখব যে অন্য রাষ্ট্রের সার্বভৌমিকতা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা ভারতের বিদেশ নীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ ভারত যেমন নিজের দেশের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে মর্যাদা দেয়, একইভাবে ভারতবর্ষ অন্য রাষ্ট্রের সার্বভৌমিকতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপের বিরোধী ভারতবর্ষ। 4 নম্বরে আমরা দেখব যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে ভারতের বিদেশ নীতির অন্যতম অঙ্গ। অর্থাৎ ভারত সবসময় চায় সমস্ত রাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান। ভারত অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করে মৈত্রী এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে আগ্রহী। শুধুমাত্র এই বন্ধুত্বের সম্পর্কই নয়, তার সঙ্গে সঙ্গে হিংসা ও যুদ্ধকে পরিহার করে একটা বিশ্বাসের বাতাবরণ, পরিবেশ তৈরি করতে ভারতবর্ষ আগ্রহী। 5 নম্বরে আমরা দেখব যে সম্মিলিত জাতিপুঞ্জ বা এই ধরনের যে আন্তর্জাতিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের নীতি এবং আদর্শের প্রতি ভারত সবসময় শ্রদ্ধাশীল। আন্তর্জাতিক সংগঠন যে বিশ্ব শান্তি এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধের পথ প্রশস্ত করতে পারে, তার প্রতি ভারতের বিশ্বাস বরাবর রয়েছে। রাষ্ট্রগুলির মধ্যে যে সহযোগিতার এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে বিভিন্ন যে সাহায্যকারী সংগঠন রয়েছে, ভারত সেগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী। তাই আন্তর্জাতিক সংগঠনকে শক্তিশালী করে বিশ্ব মৈত্রীর পথ প্রশস্ত করতে ভারত সবসময় চায়। এবারে আমরা দেখব যে আন্তর্জাতিক ক্ষেত্রে নির্জোট আন্দোলনের পথিকৃৎ হল ভারতবর্ষ। 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় এবং ভারত রাষ্ট্র গঠিত হয়, তখন যেটা শুরুতেই বলেছি যে নতুন রাষ্ট্রের সামনে তখন দুটো দিক ছিল। একটা হচ্ছে
দুটো জোটের মধ্যে যে কোনো একটা জোটে অংশগ্রহণ করা, অথবা নির্জোট একটা অবস্থান, নিরপেক্ষ একটা অবস্থান বেছে নেওয়া। যেহেতু ভারত সেই সময় সদ্য স্বাধীনতা প্রাপ্ত হচ্ছে, দীর্ঘ প্রায় 200 বছর ঔপনিবেশিক শাসনের অধীনে কাটানোর পর আর নতুন করে কোনো প্রতিষ্ঠানের, কোনো দেশের অধীনে ভারত আর যেতে চায়নি। ভারতের মতো সদ্য স্বাধীনতা প্রাপ্ত সেই রকমই দক্ষিণ এশিয়ার কিছু রাষ্ট্র, আফ্রিকার কিছু রাষ্ট্র, তারাও একই আদর্শে বিশ্বাসী ছিল। সেই দর্শন থেকেই এই নির্জোট আন্দোলনের, নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সূত্রপাত হয়। এই নির্জোট আন্দোলন সম্পর্কে আগেই কিছু ভিডিও বা কিছু টিউটোরিয়াল তৈরি করা আছে, তোমরা সেগুলো দেখতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেব, তোমরা সেগুলো দেখে নেবে অবশ্যই, যদি নির্জোট আন্দোলন সম্পর্কে ঠিকঠাক না জানা থাকে। এবারে আমরা দেখব যে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, সনদ এবং প্রথা মেনে চলা ভারতের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আন্তর্জাতিক রাজনৈতিক সমাজের সদস্য হিসেবে ভারত বিভিন্ন আন্তর্জাতিক আইন, চুক্তি প্রভৃতির প্রতি কিন্তু দায়বদ্ধ। অর্থাৎ ভারত মনে করে যে এই দায়বদ্ধতা আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পথ তৈরি করবে। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন দেখা দিতে পারে যে ভারত রাষ্ট্র হিসেবে যে চুক্তির পক্ষ নয়, সেই চুক্তির প্রতি ভারতের দায়বদ্ধতা কতটা? ভারত রাষ্ট্র যে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির পক্ষে, স্বাভাবিকভাবেই সেই আইন বা চুক্তির প্রতি ভারতের দায়বদ্ধতা বেশি। তবে যে আইন বা চুক্তির পক্ষে আমাদের রাষ্ট্র ভারতবর্ষ নয়, সেই আইন বা চুক্তি ভারতের সার্বভৌমিকতার পরিপন্থী না হলে ভারত সেই আইন মান্য করে চলতে বদ্ধপরিকর। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুত্ব, সহযোগিতা বৃদ্ধি ভারতের বিদেশ নীতির মূল উদ্দেশ্য। এই হচ্ছে প্রথম পর্বের আলোচনা শেষ করলাম, অর্থাৎ ভারতের বিদেশ নীতির উদ্ভব ও মূল বৈশিষ্ট্যসমূহ। পরের ভিডিওতে আমরা দেখব ভারতের বিদেশ নীতির নির্ধারকসমূহ, এবং তারপরের ভিডিওতে দেখব ভারতের বিদেশ নীতির বিবর্তন। আচ্ছা, এইভাবে আমাদের প্রথম ভিডিওটা শেষ হলো ভারতের বিদেশ নীতি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। পরের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।